জুলাই অগাস্ট আন্দোলনে সাভারের আশুলিয়ার ৬ জনকে হত্যা শেষে লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। ইতোমধ্যে এই মামলায় গ্রেফতার ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আফজাল হোসেন ও কনস্টেবল মুকুল। এর আগে গত ২৮ জুলাই অভিযোগ গঠনের শুনানির জন্য আজ দিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পলাতক অপর ৮ আসামিকে এই দিনে হাজির করার জন্য নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ৫ অগাস্ট আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর পুলিশ ভ্যানে উঠিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ অগাস্ট রাত পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। থানাগুলো পুলিশ শূন্য থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল খুবই খারাপ। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নেয় ছাত্ররা। এদিন রাষ্ট্রপতির আদেশে মুক্তি লাভ করেন কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্তর্বর্তী সরকার গঠনে ৩ বাহিনী প্রধানের উদ্যোগে ছাত্র প্রতিনিধিদের সাথে বঙ্গভবনে বৈঠক হয়। ৭ অগাস্ট বিকেলে সেনাবাহিনী প্রধান ঘোষণা করেন ৮ তারিখ রাতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গভবনের শপথ নেবে। দেশব্যাপী মুক্তির আনন্দের পাশাপাশি সেই ৩ দিনের উদ্বেগ আর উৎকণ্ঠার কথা তুলে ধরছেন নজরানা চৌধুরী। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দমনপীড়নের কারণে শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। সেই আন্দোলন আগুন বেগে ছড়িয়ে পড়ে দেশব্যাপী, যার ফলশ্রুতিতে ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে ৫ থেকে ৮ আগস্ট তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। সরকার গঠনে ৩ বাহিনী প্রধানের সাথে ছাত্র প্রতিনিধিদের বঙ্গভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। ৭ তারিখ বিকেলে নতুন সরকার গঠনের ঘোষণা দেন সেনাবাহিনী প্রধান। রাত ৮টার দিকে করতে পারি, হয়তো ৪০০ জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। আমার ধারণা আপাতত ১৫ জন হতে পারে। দীর্ঘদিন কারান্তরীণ থাকার পর ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জনসভায় দীর্ঘ ৬.৫ বছর পর বক্তব্য রাখেন তিনি। নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। জুলাই আন্দোলনের সময় আটক হওয়া বিভিন্ন রাজনৈতিক নেতাদেরও রাষ্ট্রপতির আদেশে মুক্তি দেয়া হয়। পুলিশের বিরুদ্ধে ছাত্র হত্যার অভিযোগ থাকায় পুলিশের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ ছিল আকাশসম, যে কারণে দেশের বেশিরভাগ থানাই ছিল পুলিশ শূন্য। গণভবনের নিয়ন্ত্রণ সেনাবাহিনী নিলেও সংসদ ভবন থেকে যায় অরক্ষিত। একের পর এক বাতিল হতে থাকে আন্তর্জাতিক ফ্লাইটগুলো। কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যায় ২০৯ জন বন্দী। কারারক্ষীদের গুলিতে এ সময় নিহত হয় ৬ জন। নতুন আইজি নিয়োগের মাধ্যমে পুলিশের শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রাথমিক চেষ্টা করা হয়। বড় ধরনের রদবদল করা হয় সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতেও। নতুন আইজি দায়িত্ব নিয়েই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। পুলিশ সদস্যদের ৮ আগস্টের মধ্যে নিজ নিজ ইউনিটে যোগদান করার নির্দেশও দেওয়া হয়। সকল সদস্যকে আগামী ২৪ ঘন্টার মধ্যে, আগামীকালকের মধ্যে স্ব ইউনিটে রিপোর্ট করতে হবে। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়ার কারণে ছাত্ররাই ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতে থাকে। অনৈতিকতা চলছে বা অন্য কিছু চলছে, এগুলোর কারণে আমরা এখন রাস্তায় নেমে এসে পড়েছি, যাতে সবাই বলতে পারে যে বাংলাদেশ আগের থেকে অনেক বেটার হয়েছে। এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আপনার, আমার, সকলের। যাত্রীদের ভোগান্তি হবে চলাফেরা করার জন্য, তো এই জন্য আমাদের এই কাজগুলো, যাতে যাত্রীরা কোনো ভোগান্তির মধ্যে না পড়ে। দেশ থেকে পালানোর সময় পতিত সরকারের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের ২ কেন্দ্রীয় নেতা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকও হয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। টাঙ্গাইলে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। পুলিশ জানায় সকাল ৮টার দিকে ধনবাড়ী উপজেলা থেকে মোটরসাইকেলের জেলা সদরে যাচ্ছিল নিহত এই ৩ জন।
পথে নল্লার বটতলা বাজার এলাকায় বিপরীতমুখী পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের ৩ আরোহী মারা যান। সম্প্রতি বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক ৩৫ থেকে কমিয়ে ২০% করায় নতুন সম্ভাবনা দেখছেন তৈরি পোশাক রপ্তানিকারকরা। প্রতিযোগী কয়েকটি দেশের চাইতে কম শুল্ক হওয়ায় সেসব দেশের বেশ কিছু ক্রয়াদেশ পাওয়ার সম্ভাবনা এখানকার কারখানাগুলোর। তবে এই সুযোগ কাজে লাগাতে বন্দরের সক্ষমতা, কাস্টমসের সংস্কার সহ যোগাযোগ ব্যবস্থা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিতে দেশে তৈরি পোশাক খাতে নতুন সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। এর প্রধান কারণ প্রতিযোগী দুই দেশ ভিয়েতনাম ও বাংলাদেশের শুল্ক সমান। অন্যদিকে চীন ও ভারতের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক অনেকটাই বেশি। ফলে রপ্তানিতে আপাতত ভালো অবস্থানে বাংলাদেশ। তবে এই সুযোগ নিতে বন্দরের সক্ষমতা সহ বেশ কিছু চ্যালেঞ্জ আছে বলে মনে করেন ব্যবসায়ীরা। টেরিফ, নন টেরিফ বিভিন্ন ধরনের ব্যারিয়ার যেগুলি আছে সেগুলি যদি আমরা ঠিক করতে পারি, আমরা যদি আমাদের সময়টা কমাইতে পারি এবং অন্যান্য বাধা বিপত্তিগুলি যদি আমরা সরাতে পারি, সরকার যদি বিভিন্ন নীতিগত সহায়তা আমাদেরকে দেয়, তাহলে হয়তো আমরা এই সুযোগটা গ্রহণ করতে পারবো। দেশের পর্যায়ে এসে যদি উনি আরও কিছু যদি আমাদেরকে কনসিডারেশনে আনে, মানে খরচ যদি কমিয়ে আনে, যেমন ধরেন আপনার এখন পোর্টের চার্জ বৃদ্ধি করেছে, এনবিআর এর ট্যাক্সটা বৃদ্ধি করতেছে, এগুলো যদি সরকার একটা সহনীয় পর্যায়ে আসে, আলহামদুলিল্লাহ ব্যবসা সামনের দিকে অনেক ভালো হবে। পরিবর্তিত পরিস্থিতিতে নিয়মিত ক্রয়াদেশের পাশাপাশি বাড়তি ক্রয়াদেশ পাওয়া গেলে বাড়বে রপ্তানি প্রক্রিয়া। এ অবস্থায় কাস্টমস ও বন্দরের সক্ষমতার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার নানামুখী উদ্যোগের কথা জানান বন্দর কর্তৃপক্ষ। আমাদের যে এফিসিয়েন্সি গেইন করলে তা পোর্টের যেই এফিসিয়েন্সির সাথে যে আমাদের অন্যান্য সাইডে যে আপনার যেই ট্রান্সপোর্ট সেক্টরে যে আমাদের দরকার, ক্যাপাসিটি বাড়ানোর দরকার, সেটার জন্য একটা মাল্টিমোডাল ইন্টারনাল কানেক্টিভিটির একটা স্ট্র্যাটেজিক আমাদের ইনিশিয়েটিভ দরকার। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির সিংহভাগ পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে, যে কারণে চিহ্নিত চ্যালেঞ্জগুলো দ্রুত মোকাবিলার পরামর্শ সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকারের আমলে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে 10টার পর সচিবালয়ে প্রবেশ করেন তিনি। সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে গত বছরের 20 নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এটি হচ্ছে সচিবালয় উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক। এ কারণে সচিবালয় জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে। দুপুরে আদালতে হাজির করা হবে সুমাইয়া জাফরিনকে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদন করবেন বলে জানা গেছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে বুধবার রাতে আটক করে ডিবি। এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের 22 জন নেতাকর্মীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। এদিকে তীব্র স্রোতে মানিকগঞ্জ লঞ্চ ঘাটের জেটি ভেঙে গেছে, ঝুঁকিতে রয়েছে ফেরিঘাটও। পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া লঞ্চ ঘাটের একটি জেটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। অপর একটি জেটিও মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তাই প্রতিদিন হাজারো যাত্রীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করছে। লঞ্চঘাট মালিকরা জানায়, প্রতি বছর বর্ষা মৌসুমে এর সমস্যা দেখা দিলেও কর্তৃপক্ষ আগাম কোনো প্রস্তুতি নেয় না। বিআইডব্লিউটিএ জানায়, বর্তমানে বর্ষা মৌসুম চলায় ভেঙে যাওয়া জেটিগুলো তাৎক্ষণিকভাবে মেরামত করা সম্ভব নয়। সেপ্টেম্বরের মাঝে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। সেজন্য দৃশ্যত কোনো নড়াচড়া না হলেও বিসিবির দাবি সকল প্রস্তুতি নেওয়া শুরু করেছে তারা। নির্বাচনের জন্য কাজ শুরু করেছেন প্রতিদ্বন্দ্বীরাও। যাবতীয় সংস্কার বিসিবি নির্বাচনের পর হবে বলেই মত দিয়েছেন সংশ্লিষ্টরা। মোমিনুর রিপনের রিপোর্ট। সভাপতির দায়িত্ব নেওয়ার পর যথাসময়ে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি দায়িত্ব নেওয়ার পর 2 মাস কেটে গেছে, শুরু হয়েছে আগস্ট মাস, অথচ এখন পর্যন্ত ক্লাবগুলোর কাউন্সিলরদের নিয়ে কোনো আলোচনা নেই। বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আছে অক্টোবর পর্যন্ত। তাই নির্ধারিত সময়ে নির্বাচন হওয়া নিয়ে তৈরি হয়েছে নানা মহলে আলোচনা।
আমরা এখনো আশাবাদী। এ পর্যন্ত আমার কাছে কোনো ইনফরমেশন নেই যে এটা পেছাবে বা অন্য কিছু হবে। এখন পর্যন্ত আমরা জানি যে এটা অক্টোবরেই হবে। সেই অনুযায়ী যারা যারা ইন্টারেস্টেড অনেকেই প্রিপারেশন নিয়ে রেখেছে। সুতরাং অগস্টের 3rd উইকে আপনি বুঝে যাবেন যে আমাদের অক্টোবরে ইলেকশনটা হচ্ছে কি হচ্ছে না। পরিবর্তিত গঠনতন্ত্রে বিসিবির নতুন নির্বাহী নির্বাচন হচ্ছে না সেটা একরকম নিশ্চিত। ঢাকার ক্লাবগুলোর দাবির মুখে আপাতত সে জায়গা থেকে সরে এসেছে বিসিবি। তাই পুরনো গঠনতন্ত্রে নির্বাচনের প্রস্তুতি চলছে বিসিবিতে, যেখানে 25 পরিচালকের 12 জন নির্বাচিত হবেন ক্লাব থেকে ক্যাটাগরি 2-এ। বিসিবি অলরেডি প্রস্তুতি নিচ্ছে, হয়তো 15 থেকে 20 তারিখ এর ভিতরে এই মাসের কাউন্সিলর আহ্বান করবে এবং চাবে বিভিন্ন ক্লাবগুলিতে এবং জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা, ইউনিভার্সিটি থেকে বা খেলোয়াড়দের সব কিছুই চাবে আগামী 15-20 দিনের ভিতরে। যদি কোনো মেজর কিছু সংস্কার করতে হয়, মেজর কিছু পরিবর্তন করতে হয়, যেটা বিসিবির অধীনে করা সম্ভব, সেটা নির্বাচনের করার পরেও এটা আমরা করব, আমরা এটা বলতে পারি। দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলরদের বাছাইয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপের অভিযোগ আছে ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্য থেকে। এই বিতর্ক নিয়ে বিসিবির নির্বাচন যাত্রা কবে শুরু হয় তাই এখন দেখার অপেক্ষা। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এটি বর্তমান কমিশনের 9ম সভা। ফেব্রুয়ারিতে ভোট করতে প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর এ সভা হচ্ছে। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শুরু হয়। 4 নির্বাচন কমিশনার ছাড়াও ইসি সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত রয়েছেন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রস্তাব রয়েছে সভার আলোচ্য সূচিতে। পাশাপাশি আরপিওর সঙ্গে সমন্বয় রেখে আচরণ বিধিমালাও চূড়ান্ত করা হতে পারে। প্রবাসীদের পোস্টাল ব্যালটের বিষয়টিও যুক্ত করা হবে এ সংশোধনীতে। এছাড়া ভোটের প্রচারে এআই এর অপব্যবহার রোধে আচরণ বিধিতে বিধিনিষেধ যুক্ত করা সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠকে। এদিকে সীমানা নির্ধারণ ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেছে কুমিল্লা হোমনা এলাকার মানুষ। জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় বিল্ডিংয়ের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি এবং 2 জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এদিকে সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যা শেষে পুরানোর মামলায় অভিযোগ গঠনের উপর প্রসিকিউশন তাদের শুনানি শেষ করেছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আন্দোলনকালে রাজধানীর রামপুরার মেরাদিয়ায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলেছিল আমির হোসেন। পুলিশের গুলি থেকে রক্ষা পেতে বিল্ডিং থেকে লাফ দিলে কার্নিশে ঝুলে থাকে সে, কিন্তু তারপরও পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সে আহত হয়। সেখানে পুলিশের গুলিতে অপর 2 জন ব্যক্তি নিহত হন। সেই ঘটনায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। আত্মরক্ষার তাগিদে কার্নিশে ঝুলেছিল একজন ব্যক্তি, তাকে গুলি করা হয়েছিল। একজন বাড়ির ভিতরে একজন শিশুকে কোলে নিয়ে তার দাদি ছিল, সেই শিশুর মাথার এক পাশে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এবং আরও একজনকে হত্যার অভিযোগে 5 জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আশা করছি আগামী ওপেনিং ডেট বা তার পরের দিন কগনিজেন্স হিয়ারিং। এর আগে গত 31 জুলাই তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয়। সেখানে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশ সদস্যকে আসামি করা হয়। তাদের একজন কারাগারে আছে। এদিকে সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যা শেষে লাশ পুড়িয়ে দেওয়ার মামলায় অভিযোগ গঠনের উপর প্রসিকিউশন তাদের শুনানি শেষ করেছে। এ বিষয়ে আসামি পক্ষের শুনানির জন্য আগামী 13 আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। 5 জন নিহত হয়েছিলেন, একজন জীবিত ছিলেন। এই 5 জনকে মৃত এবং জীবিত একজনকে পোড়ানো এবং আরও একজনকে হত্যার ঘটনায় সংশ্লিষ্ট এলাকার সাবেক এমপি সাইফুল ইসলাম সহ যে 16 জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করেছিলাম, সেই মামলায় আজকে চার্জ হিয়ারিংয়ের দিন ধার্য ছিল। আজকে প্রসিকিউশনের পক্ষে চার্জ হিয়ারিং আমরা কমপ্লিট করেছি। শুনানির সময় গ্রেফতারকৃত 8 আসামি সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি
অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আফজাল হোসেন ও কনস্টেবল মুকুল উপস্থিত ছিলেন। অন্য ৮ আসামি পলাতক আছেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। রমজানের পূর্বে নির্বাচন ঘোষণা করায় শুধু রাজনৈতিক দল নয়, জনগণের দাবি এবং মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের অফিস সহকারী মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, নির্বাচিত সরকার হলে দেশের স্বচ্ছতা এবং সব ধরনের ষড়যন্ত্র কমে যাবে। এ সময় এনসিপি নেতাদের ৫ই আগস্ট কক্সবাজারে যাওয়ার বিষয়ে সমালোচনা করেন তিনি। আমরা বিএনপি সংগঠনের পক্ষ থেকে মাসুমা বেগমের ছেলে আবদুল্লাহর লেখাপড়া শেষ এবং চাকরি না পাওয়া পর্যন্ত তার দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদেশের মানুষ অনেক দিন, প্রায় ১৬-১৭ বছর একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে যে ভোট দেবে, সেই ভোট তারা দিতে পারেনি। আজকে যাদের বয়স ৩০-৩২ বছর, তারাও ভোট দিতে পারেনি প্রায় ১৬ বছর। এমন এক ভয়াবহ দৈত্য দাবানল, মানে দৈত্যের যে অপকর্ম তৈরি হয়েছিল, তাদের নিরাপদে বসবাস করা, সেটা একেবারে ভুলে যেতে বসেছে। নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দিয়ে দেশে অরাজকতা তৈরির নেপথ্যে সেনা হেফাজতে থাকা মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় বলে জানিয়েছে ডিএমপি। অধিকতর তদন্তের স্বার্থে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আপেল শাহরিয়ারের রিপোর্ট। নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দিয়ে দেশে অরাজকতা তৈরির নেপথ্যে সেনা হেফাজতে থাকা মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় বলে জানিয়েছে ডিএমপি। অধিকতর তদন্তের স্বার্থে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আপেল শাহরিয়ারের রিপোর্ট। দেশে অরাজকতা তৈরির জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের একত্রিত করার পরিকল্পনা করেন সেনা হেফাজতে থাকা মেজর সাদিকুল হক ও তার স্ত্রী সুমাইয়া জাফরিন। সামাজিক যোগাযোগ মাধ্যম সিগন্যাল অ্যাপে কোড ব্যবহার করে সদস্য সংগ্রহ করা হয়। পরে ভাটারা এলাকায় একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক হয়। 2 দফার বৈঠকে 400 জনকে গেরিলা প্রশিক্ষণও দেয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে সুমাইয়াকে গ্রেপ্তার করে ডিবি। তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানান ডিএমপির মুখপাত্র তালিবুর রহমান। আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে সেইটার ভিত্তিতে আমরা কাজ করছি এবং ইতিমধ্যে যারা গ্রেফতার হয়ে গেছে তাদের কাছ থেকে প্রাপ্ত জবানবন্দি এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য, এগুলো ধরে আমরা তদন্ত কার্যক্রমটা এগিয়ে নিচ্ছি। এই ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় এখন পর্যন্ত 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামে প্রবল বর্ষণে ধসে গেছে নগরীর একটি গুরুত্বপূর্ণ সড়ক। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। চট্টগ্রাম ও আশপাশের এলাকায় বুধবার রাতভর ভারী বৃষ্টি হয়েছে। এতে প্রবল স্রোতে বায়জিদ অক্সিজেন সড়কের কালভার্টের একটি অংশ ধসে গেছে, যে কারণে সড়কটি দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, সকাল থেকে বৃষ্টি কমে আসায় জমে থাকা পানি নামতে শুরু করেছে। বিভিন্ন সড়কে খানাখন্দ ও ধসে যাওয়া কালভার্ট দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র। এটা না শুধু পুরো ব্রিজটা আমাদের করে দিতে হবে এবং এটা থেকে নিয়ে এটা প্রায় 60 ফিট আমাদের এই ব্রিজটা করতে হবে এবং প্রথমে এটা করবো, এটা পরে করবো। যেহেতু এটাও রিস্কের মধ্যে আছে, যেহেতু খালটা আমরা শীতল ঝর্ণা খাল, এটা ভেরি ইম্পর্টেন্ট খাল এই এলাকার। আমরা আজকে দেখেন পানি উঠে নেই। পানি না ওঠার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাটি উঠানো হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বিকেলে তাকে মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে বিচারক জাহির হোসেন গালিব জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রাজধানীর মোহাম্মদপুর নিজ বাসা নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। দুর্নীতি দমন কমিশনের মামলাসহ বেশ কিছু মামলা রয়েছে কলিমুল্লাহর বিরুদ্ধে। পাশাপাশি কবরে শুয়ে আছে 2 পুত্রবধূ 3 নাতনি সহ মোর্শেদা। নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 জন নিহতের ঘটনায় এখনও থামেনি স্বজনদের কান্না। গ্রেফতার হয়নি মাইক্রোবাস চালক। ওমান প্রবাসী বাহারউদ্দিনকে বিমানবন্দর থেকে আনার সময় গতকাল মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে তার মা মোর্শেদা বেগম সহ পরিবারের 7 সদস্য নিহত হন। এদিন বিকেলে জানাজা শেষে তাদের দাফন করা হয়। এর মধ্যে লক্ষ্মীপুর সদরের চৌপল্লী এলাকায় পাশাপাশি কবরে শুয়ে আছেন মোর্শেদা সহ 6 জন। অপর নিহত মোর্শেদার মা ফয়জুন্নেসাকে হাজিরপাড়ায় তার গ্রামের বাড়িতে দাফন করা হয়। গতকাল ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস সড়কের পাশে খালে ফেলে পালিয়ে যান চালক। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বিএনপি শুরু থেকেই ষড়যন্ত্র মোকাবেলা করেই দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। তিনি বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত ষড়যন্ত্র চালিয়ে যাবে পতিত আওয়ামী লীগ ও তাদের দোসররা। সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি বাসস্ট্যান্ডে জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশে একথা বলেন মীর শরফত আলী সপু। সমাবেশে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে নিহত সমুদ্র আলামিন সহ শহীদদের স্বজনরা। খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ সভাপতি মাহবুব রহমান মোল্লা হত্যার সুষ্ঠু তদন্ত এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। দুপুরে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। নিহত মাহবুবের পরিবার ও একটি বেসরকারি সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। গত 11 জুলাই দৌলতপুর পশ্চিম মহেশ্বরপাশা এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন মাহবুবুর রহমান মোল্লা। এই সময় তার 2 পায়ের রগও কেটে দেওয়া হয়। রংপুর নগরীর দক্ষিণ মুলাটুল এলাকার ডিসি অফিসের অবসরপ্রাপ্ত মহিলা কর্মচারী আঞ্জুমান বানু হত্যা মামলায় আসামি আরমান আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এই রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আরমান আলী আদালতে উপস্থিত ছিলেন। 2020 সালের 19 মে রংপুর নগরীর মুলাটুল এলাকার নিজ বাসায় আঞ্জুমান বানুকে কুপিয়ে হত্যা করে আসামি আরমান। খুলনার পাইকগাছা উপজেলায় বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন করা হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চেয়ারম্যান আনোয়ার আলদিনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ক্যাম্পে 2 সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিশেষজ্ঞ ডাক্তার, নার্সদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান করেন। হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী বলেছেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু হলে সমাজ থেকে অন্যায় অত্যাচার চিরতরে মুছে যাবে। চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটের একটি মিলনায়তনে আগামী সমাজ বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। এলাকার শান্তি সমৃদ্ধির জন্য ইসলাম প্রদর্শিত নীতি আদর্শ বাস্তবায়ন এবং উলামায়ে কেরামের নির্দেশিত পথে চলার উপর গুরুত্ব আরোপ করা হয় সভায়। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে আজ, যেখানে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানই প্রধান কাজ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয়ে উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব বলেন তার প্রেস সচিব শফিকুল আলম। জুলাই পর্যন্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ৭৮.41% বাস্তবায়ন হয়েছে। বলেন, সরকারের বড় প্রচেষ্টা যে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা। রোকনউদ্দিনের রিপোর্ট। বৃহস্পতিবার প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হল সচিবালয়ে, যেখানে যোগ দেন প্রধান উপদেষ্টা। বৈঠকের শুরুতে রাখা বক্তব্যে দেশ এখন দ্বিতীয় অধ্যায় পা রেখেছে, নির্বাচনই যার মূল লক্ষ্য বলে জানান ডক্টর ইউনূস। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে যা তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। এখন পর্যন্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়ন এবং সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশের অগ্রগতিও তুলে ধরা হয়
এই বৈঠকে। 8ই অগাস্ট 2024 থেকে 31শে জুলাই 2025 পর্যন্ত 315টি সিদ্ধান্ত নেন, এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে 247টি এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে 78.41। অধ্যাদেশ প্রণয়ন হয়েছে 56টি, প্রক্রিয়াধীন অধ্যাদেশ আছে 10টি, 11টি সংস্কার কমিশনের যেগুলো আশু বাস্তবায়ন করা দরকার সেটার উপরে যে নির্দেশ দেওয়া হয়েছিল, 16টি সুপারিশ অলরেডি বাস্তবায়িত হয়েছে, 85টি বাস্তবায়ন হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে এক প্রশ্নের জবাবে জানান প্রেস সচিব। বলেন, বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের শিক্ষিকার নামে পুরস্কার চালুর সিদ্ধান্ত হয়েছে। এডুকেশন মিনিস্ট্রি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ঘোষণা করবেন খুব শীঘ্রই। এই অ্যাওয়ার্ডের নাম হবে মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড অর প্রাইজ ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস। এইটা দেওয়া হবে শুধুমাত্র দেশব্যাপী যারা টিচার আছেন। জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তবে তাদের নির্বাচনে অংশ নেয়া বা না নেয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলে জানান তিনি। বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনেই বিচার সম্পন্ন করতে চায় সরকার। আমরা আশা করি একদিন না একদিন সে ফিরে আসবেন এবং এই ট্রায়ালের সম্মুখীন হবেন। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ভোটের জন্য ইসির কাছে অন্তর্বর্তী সরকারের চিঠি পাঠানোর জন্যই গোটা জাতি অপেক্ষায় ছিল। এটি অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, যুগপথ আন্দোলনের সম্ভাবনাদের নিয়েই বিএনপি ভোটে যাবে। সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন বিএনপি নেতা। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক দলের মতামতকে প্রাধান্য দিয়ে ফেব্রুয়ারিতে ভোটের আয়োজনের কার্যক্রম শুরু এ সরকারের অন্যতম ইতিবাচক কাজ বলে মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের। আর বিভিন্ন দলের সাথে আলোচনা প্রসঙ্গে বলেন, বিএনপি উত্তরপন্থাও না দক্ষিণপন্থাও না, গণমানুষের দল হিসেবে সব রাজনৈতিক দলের সাথে কথা বলছে বিএনপি। ঘোষণাপত্রের একাংশে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সমস্ত পদক্ষেপ নেবেন এবং তৎপরবর্তীতে সেই রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণের নির্বাচনের তারিখ সহ তিনি রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য ভবিষ্যৎ পরিকল্পনা, তার ভিশন সেখানে তিনি তুলে ধরেছেন। এই সব কিছুই পজিটিভ। আমাদের সাথে যারা যুগপথ আন্দোলনে শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত স্কুল সহকারী মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এনসিপির নেতৃবৃন্দ কক্সবাজারে যেতেই পারেন, কিন্তু সে বিষয়ে লুকোচুরি না করে গণমাধ্যমকে জানালে মানুষ বিভ্রান্ত হতো না। মানুষের সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে যে লুকোচুরি কেন। গণতন্ত্র ফেরানোর আন্দোলনে যারা কাজ করেছে তাদের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে, কিন্তু আজকে জনমনে আপনারা কেন সুযোগ তৈরি করে দিচ্ছেন? কেন আপনাদের নিয়ে বিভিন্ন কথা উঠছে? আপনারা যে কোনো কাজেই যেতে পারেন, যে কারোর সাথে সাক্ষাৎ করতে পারেন, সভা করতে পারেন, ওটা প্রকাশ্য জানিয়ে দিন। নির্বাচিত সরকার হলে দেশে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং সকল ধরনের ষড়যন্ত্র কমে যাবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এবছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এক বৈঠক শেষে একথা জানিয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। তিনি জানান, নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত হয়েছে। দেশের ভেতরে এবং বাইরে পোস্টাল ব্যালটে ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, দেশের ভেতরেও পোস্টাল ব্যালটের রেজিস্ট্রেশন আগে ভাগে শুরু করা হবে। এর আগে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে বৈঠক করে নির্বাচন কমিশন। এটি বর্তমান কমিশনের নবম সভা। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএম নাজির উদ্দিন সভায় সভাপতিত্ব করেন। 4 নির্বাচন কমিশনার ছাড়াও ইসি সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আবুল ফজল সানাউল্লাহ জানান, এআই এর অপব্যবহার এবং সোশ্যাল মিডিয়ার অপতথ্যের বিরুদ্ধে ব্যবস্থা রাখা হয়েছে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আপনাদেরকে যেটা বলেছেন, আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে
2 মাস আগে আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। সো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। কোন দলীয় সরকার ক্ষমতায় আসার আগেই জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত এক আলোচনা সভায় বিকেলে এসব কথা বলেন তিনি। পরোয়ার বলেন, জুলাই ঘোষণায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের চিন্তা চেতনার প্রতিফলন ঘটেছে এমন অভিযোগে রাজনীতির ময়দানে গুঞ্জন উঠেছে। তিনি বলেন, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে দেশে নতুন ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। তিনি এ সময় আরও বলেন, যারা খুন করেছে, বিদেশের টাকা পাচার করেছে, স্বাধীনতাকে ভারতের কাছে তুলে দিয়েছে, তাদের বিচার না করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে সরকার কাজ করে চলেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। কাঠামোগত সংস্কার করে সামনের দিকে সরকার আরও অগ্রসর হবে বলেও তিনি জানান। বিকেলে রাজধানীর টিসিবি সেন্টারে জুলাই পুনর্জাগরণ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, অর্থনীতি ভারসাম্যে সংস্কার কাজ চলমান রয়েছে। দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর মৌলিক সংস্কারের জন্য কাজ করে চলেছে সরকার। বৈষম্য দূর করে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যেই এগিয়ে চলেছে সরকার। ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে 104 নম্বরে উঠেছে বাংলাদেশ নারী দল। এর কৃতিত্ব খেলোয়াড়দের দিয়েছে বাফুফে। আসন্ন এশিয়ান কাপের প্রস্তুতির জন্য আসিয়ান দলগুলোর সঙ্গে আলোচনা চলছে, জানিয়েছে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার রিকন। রিপোর্ট কুশল ইয়াসিরের। একের পর এক সুখবর দিচ্ছে বাংলাদেশের নারী ফুটবলাররা। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়া দলটি এবার ফিফা র্যাঙ্কিংয়ে 24 ধাপ এগিয়েছে। বিশাল উন্নতির কারণে বিশেষভাবে বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাম উল্লেখ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এশিয়ান বাছাইয়ের প্রস্তুতির জন্য জর্ডান ও ইন্দোনেশিয়ার মতো উঁচু র্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে ড্র করে বাংলাদেশ। বাছাইয়ে মিয়ানমার ও বাহরাইনের মতো বড় দলকে হারায় পিটার বাটলারের দল। এমন উন্নতি অনেকটা প্রত্যাশিতই ছিল। ফিফার কাছ থেকে যখন রিকগনিশনটা আসে, আর সবচেয়ে বড় কথা স্পেনের সাথে যদি পাশাপাশি রাখি, তখন তো অনেক বেশি আনন্দের এবং গর্বের। আমাদের মেয়েরাও খুশি। এই সাফল্যের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মেয়েদেরকে, কোচিং স্টাফদেরকে। ঋতুপর্ণা আফিদাদের সামনে বিশ্বকাপ ও অলিম্পিক খেলার সুযোগ রয়েছে। জাপান কোরিয়া ব্যস্ত। প্রস্তুতির জন্য শক্তিশালী প্রতিপক্ষ এখনও খুঁজছে বাফুফে। ভিয়েতনাম, ফিলিপিন, এই টাইপের, তারপরে থাইল্যান্ড, এই দেশগুলো টিম অনেক স্ট্রং, আমাদের থেকে স্ট্রং। তো আমরা যেহেতু ওই ক্যাটাগরি টিমগুলোকে পেলাম না, তখন আমি এগুলোকে নিয়ে মুভ করব। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় হবে এশিয়ান কাপ, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।